জঙ্গলের ভিতর আকাশ মোবাইল হাতে নিয়ে বসে আছে, কেননা এখানে আজকে অনেক বড় একটা নারী পাচারকারী কাজ হবে। এই নারী পাচার করা হয়েছে, এই সব কিছু আকাশের ক্যামেরার লাইভ দেখাচ্ছে। তার সাথে পুলিশদেরও কল করছে। ওনারা আসতে যত সময় লাগবে ততক্ষণে আকাশের কাজ হয়ে যাবে। এইদিকে আকাশ সব কিছু লাইভে দেখতে থাকে। তখনই আকাশ ধরা খেয়ে যায়, মানে কেউ একজন আকাশকে দেখে ফেলে। কে রে ওখানে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, নয়তো গুলি করে দেব। এইদিকে আকাশ বের হচ্ছে না, কারণ বের হলে বিপদ হতে পারে। তাই বসে আছে পুলিশ আসার অপেক্ষায়। আমি আবারও বলছি, বেরিয়ে আয়। ওখান থেকে কেউ বের না হতে রাজীব ইশারা দিতে ওখান থেকে কয়েকজন লোক এসে জায়গাটা চেক করতে আসে। এখানে আকাশ দেখে গুলি করতে থাকে। এইদিকে আকাশ তো প্রাণের ভয়ে পালাতে থাকে, তবে পিছনের দিকে নয়, সামনের দিকে, কারণ পুলিশ আসার আগেই ওরা গাড়ি চালিয়ে দেয়। তাই আকাশও ওর পায়ের কাছ থেকে বন্দুক বের করে তাদের উপর গুলি করতে থাকে। ওদের কয়েকজনকে আকাশ মেরে ফেলে গুলি করে, বাকিরা গাছের পাশে লুকিয়ে আছে। আকাশ গাড়ির চাকায় গুলি করে, চাকা নষ্ট করে দেয়। এতে করে গাড়ির সামনে আর এগোতে পারে না। আকাশ একে একে ওদের সবাইকে মেরে ফেলে। এরপর গাড়ির কাছে যাওয়ার আগেই মোবাইলের গাছে আটকে রাখে, যাতে করে সবাই লাইভ দেখে। আমি রিপোর্টার আকাশ, আপনারা দেখছেন আর টিভি। এতক্ষণ আপনারা লাইভ দেখছেন কিভাবে মেয়েদের পাচার করা হচ্ছে। এখন আপনারা দেখবেন এই গাড়ির ভিতরে কি আছে। তাহলে চলুন এই গাড়ির ভিতরে কি আছে তা দেখি। আমি এখন গাড়ির দরজা খুলব এবং ভিতরে কি আছে তাহলে আপনারা দেখুন। এখানে প্রায় 15 জন মেয়ে আছে, যাদের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে। এই চক্রের পিছনে কারা কারা আছে তা অবশ্যই পুলিশ আশা করি খুঁজে বের করবে। এদিকে পুলিশদের খবর দেওয়া হয়েছে, ওনারা জানি না এত দেরি কেন করছে। তাই আমি এই মেয়েগুলোকে নিজ দায়িত্বে পুলিশের কাছে নিয়ে যাব। তাই এরপর কি হবে না হবে তা জানতে আর টিভিতে চোখ রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এইদিকে আকাশের এইসব খবর অনেকেই ভালো লাগে, তাই আকাশকে সবাই চিনে। আকাশ সব কিছু ঠিক করে দিয়ে অফিসে আসে। অফিসে আসলে সবাই অনেক প্রশংসা করে আকাশের। সবার সাথে কথা বলে আকাশ ওর স্যারের কাছে চলে আসে। ওখানে আসতে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দেয় উনি। আকাশ কাগজটা হাতে নিয়ে বলে, স্যার, এই কাগজটা কিসের? তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি যে কি স্যার বলেন, এই কাগজটা কিসের? আকাশ, তোমার প্রমোশন হয়েছে। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি। তাই তোমাকে আমেরিকায় যেতে হবে। ওখানকার একটা চ্যানেলের চেয়ারম্যান তোমার মেধা এবং বুদ্ধি দেখে তোমাকে এই অফারটা করেছে। আমি যেহেতু এখানকার চেয়ারম্যান, তাই আমাকে বলেছে তোমাকে বলার জন্য। কিন্তু স্যার, আমি চলে গেলে আপনার তো লস হবে। তেমন লস হবে না। ওনার সাথে আমার চুক্তি হয়েছে, উনি আমাকে মাসে 1 লক্ষ টাকা করে দিবে তুমি যতদিন ওনাদের সাথে কাজ করবে। কিন্তু স্যার, আপনি সামান্য কয়েকটা টাকার জন্য। এটা কোনো সামান্য টাকা না আকাশ। তুমি ভেবে দেখো, বাংলাদেশে থেকে আমেরিকার একটা সাংবাদিক হওয়ার জন্য অফার পেলে, ওই অফার তুমি পেলে তোমার কি পরিমাণ লাভ হবে তুমি জানো? তার সাথে তুমি সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হতে পারবে। আমি চাই তুমি অনেক বড় হও, তাই আমি তোমার কথা ভেবে রাজি হয়েছি। ওই টাকা দেখে নয়, তার উপর তুমি যে রিপোর্ট করো তার জন্য তোমার জীবনও যেতে পারে। তাই এখান থেকে তোমার যাওয়াটাই ভালো হবে। তাহলে স্যার, আপনি যেহেতু এত করে বলছেন, আমার যাওয়ার ব্যবস্থা করেন। তুমি পাসপোর্টের ফটোকপি দিয়ে যেও, আমি ওনাদের কাছে পাঠিয়ে দিব। তাহলে স্যার, আমি এখন আসি। আচ্ছা, যাও। আকাশ ওখান থেকে চলে আসে, কেননা এখন আবার যেতে হবে আরেকটা জায়গায়, যেখানে আজকে বিপুল পরিমাণে অস্ত্র পাচার হবে। তাই আকাশ ওখানে রিপোর্ট করতে থাকে। আকাশ কখন কোথায় যাবে তা সে কারো কাছে শেয়ার করে না। ওই রাতে আকাশ আবার বেরিয়ে পড়ে নদীর ধারে, কেননা ওখান দিয়ে আজকে অস্ত্র বাছাই হবে। তাই আকাশ আগে থেকে সব কিছু রেডি করে নেয়। জায়গায় সব রকম ক্যামেরা সেট করে নেয়, যাতে করে খুব সহজে আকাশ সব কিছু লাইভে দেখাতে পারে। এইদিকে ওরা অস্ত্র এনে মাঠে নামাচ্ছে, এইদিকে সব কিছু লাইভে দেখাচ্ছে। কিছুক্ষণ পর ওদের কাছে কল আসে। ওরা কল পেয়ে জানতে পারে কেউ ওদের
এই ঘটনাগুলো লাইভে দেখাচ্ছে। তাই ওরা বক্স থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে। এইভাবে ওদের গুলি করার জন্য কয়েকটা ক্যামেরা নষ্ট হয়ে যায়। এই গুলির ফলে ওরা সবাই ভয় পেয়ে যায়, কেননা ওদের গুলি করার জন্য আকাশের শরীরেও গুলি লাগতে পারে। তাই ওনাদের চিন্তা। তা দেখে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ, তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো, ওখানে অনেক বিপদ। না স্যার, এখানে পুলিশ আসা পর্যন্ত আমি এদের কোথাও যেতে দেব না। এই বলে আকাশ লাইট অফ করে দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে থাকে। ওদের সাথে আকাশের যুদ্ধ হতে থাকে। ওদের মধ্যে অনেকেই মারা যায়, আবার অনেকে আহত হয়। এইদিকে ওরা আকাশকে প্রায় চারদিক থেকে ঘিরে ধরে ফেলেছে। এখন শুধু পুলিশ আসা পর্যন্ত আকাশ ওদের ব্যস্ত রাখতে হবে। কিছুক্ষণ পর পুলিশও এসে পড়ে। ওদের উপরে গুলি করতে থাকে। একে একে অনেকজন লোক মারা গেল। আবার অনেকে সিলিন্ডারও করার ভয়ে নিজে নিজে গুলি করে মরে যায়, যার কারণে আকাশ যখন পর্যাপ্ত কাউকে জীবিত দেখতে পায়নি। ওদের সবাই মারা গেছে। ওয়েল ডান মিস্টার আকাশ, আপনি না থাকলে এতক্ষণে ওরা এইসব কিছু নিয়ে ফেলতো। এটাই তো আমার কাজ। কিন্তু আমরা এত চেষ্টা করেও কোনো কিছুর ক্লু পাই না। কিন্তু আপনি সব সময় সবার আগে ওখানে উপস্থিত থাকেন, তার উপর আবার আমাদের কল দিয়ে জানিয়ে দেন। একটা কথা বলেন তো, এইসব তথ্য আপনি কোথা থেকে পান? দেখুন, বর্তমানে আমার কথা চিন্তা না করে আপনি এগুলোকে নিয়ে চলে যান। আমি এখন যাই। আকাশ ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে রেস্ট নেয়। পরের দিন আকাশ অফিসে চলে যায়। অফিসের সবাই আকাশের প্রশংসায় পঞ্চমুখ। ওখানে সবাই আকাশকে ভালোবাসে, তার সাথে আবার অনেকেও ঘৃণা করে, কেননা ওখানে থাকা সব রিপোর্টারই চায় আকাশের মতো হতে। সেজন্য অনেকে আকাশের ক্ষতি করার জন্য লেগে আছে। এই চ্যানেলের চেয়ারম্যান আকাশকে বাইরে পাঠিয়ে দিতে চায়। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নেয়, কেননা আজকে আকাশকে যেতে হবে। কিন্তু আকাশ যখন এয়ারপোর্টে আসে, তখন অন্য সব চ্যানেলের রিপোর্টাররাও সাথে আসে। আরও অনেক লোক আসে আকাশকে না যেতে দেওয়ার জন্য, কিন্তু আকাশকে যেতে হবে, কেননা এখানে আকাশের অনেক বিপদ। তাই আকাশ ভিতরে ঢুকে প্লেনে গিয়ে বসে। এইদিকে আকাশ কোন দেশে যাবে তা কোনো নির্দিষ্ট দেশ ও টিকিটে লেখা নেই। তাই আকাশ কোন দেশে যাবে তা কেউ জানে না। কিছু ঘন্টা পর আকাশ আমেরিকায় চলে আসে, কেননা ওখানে আকাশকে নেওয়ার জন্য ওই চ্যানেলের চেয়ারম্যান নিজে আসে আকাশের সাথে দেখা করার জন্য এবং ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি রাশেদ চৌধুরী, এবি চ্যানেলের চেয়ারম্যান। আমি তোমাকে ডেকেছি, তাহলে চলো আমাদের অফিসটা তোমাকে একবার নিয়ে যাই। এরপর তুমি কয়েকদিন পর না হয় অফিসে জয়েন্ট করতে পারবে। তাই হবে স্যার। এখন তাহলে গাড়িতে ওঠো। আকাশ গাড়িতে উঠলে ওরা নিয়ে চলে আসে ওদের চ্যানেলের অফিসে। কিছুক্ষণ পর আকাশ গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে দেখে অনেক বড় চ্যানেলের কোম্পানি এটা। অনেকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে বরণ করার জন্য, কেননা এই অফিসের সবাই এখন আকাশের ব্যাপারে জানে। তাই সবাই আকাশের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে আকাশ নিজের মুখ ঢেকে রেখেছে, তাই জন্য ওখানে থাকা অনেকে আশ্চর্য হয়। তাই আকাশ ওনাদের উদ্দেশ্য করেই বলে, দেখুন, আপনারা এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি সব সময় আমার পরিচয় এবং চেহারা দুটোই গোপন রেখে চলি, তাই এখানেও তাই করব। এতে আপনাদের কারো অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এখন চলো তোমাকে অফিসটা ঘুরে দেখাই। আকাশ ওদের অফিসের চেয়ারম্যানের সাথে ঘুরে ঘুরে অফিসটা দেখতে থাকে। অফিস দেখা শেষ হলে চেয়ারম্যান স্যার বলে, আকাশ, তাহলে আকাশ তাহলে তুমি কবে থেকে জয়েন্ট করতে চাইছো, আর অফিসটা কেমন লাগলো? অফিসটা অনেক ভালো, তার সাথে অনেক বড়। আমি তাহলে 3 দিন পর জয়েন করি। এর আগে কিছু কাজ আছে, তা আমাকে শেষ করতে হবে। তবে কাজ করব, সেই জন্য আমার কিছু শর্ত আছে। দেখো, তোমার বেতন তুমি সবার আগেই পাবে। তুমি চাইলে সপ্তাহে 4 দিনের জায়গায় 10 দিনও ছুটি কাটাতে পারবে। স্যার, স্যার, আমি ওইগুলোর কথা বলিনি। তাহলে দেখুন, আমি কাজ করব, তবে কখন কোথায় থাকব তা আমি নিজেও জানি না। আমি কখন কোথায় গিয়ে লাইভে যাব তা আমি কাউকে বলবো না। যখন লাইভ হবে তখন আমি কল দিব। কল দিলে আপনারা লাইভে নেওয়ার ব্যবস্থা করবেন। আমি অফিসের সময় করে উপস্থিত নাও থাকতে পারি, আবার অফিস ছুটি হওয়ার পরেও কাজ করতে পারি। তাই এ নিয়ে আমাকে কোনো কথা বলতে পারবেন না। তা না হয় মানলাম, তুমি কি আগের অফিসেও এমন করে কাজ করতে?
না স্যার, আগের অফিসে তো আমি কখনো যাইনি, শুধু গুরুত্বপূর্ণ কাজ থাকলে যেতাম, নয়তো সব কিছু কল দিয়েই বলতাম। আচ্ছা, তাই হবে। এখন তাহলে তুমি বাসায় যাও। কোম্পানি থেকে তোমাকে থাকার ব্যবস্থা ও গাড়ি দেওয়া হবে। না স্যার, আমার ওইসব কিছু লাগবে না। তোমার সুরক্ষার একটা ব্যাপার আছে। না স্যার, আমি সব কিছু আমার জিনিসই ইউজ করব। তাহলে চলি স্যার। এখন হয়তো আপনারা ভাবছেন কিভাবে কি হতে চলেছে, কেননা এই শহরটা কিন্তু আকাশের অপরিচিত না। এই শহরে সব কিছু চেনা। ওই দিন আকাশ বাসায় ফিরছিল। আকাশ এখানে একটা হোটেলে থাকে, ও রুমে এসে শুয়ে থাকে। এইদিকে রাতের বেলায় এই শহরে একে রাজত্ব চলে। একে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং। ওর উপরে কোনো মাফিয়া কথা বলতে পারে না, শুধু একজনে পারে, আর সে হচ্ছে ডন। ডনও মাফিয়া দলের মতোই, কিন্তু ডন সব সময় অবৈধ কাজ করে বেড়ায়। একে শুধুমাত্র রাতের বেলায় ওর কাজকর্ম করে থাকে, আর এদিকে ডন দিনে ও রাতে নিজের কাজকর্ম চালিয়ে যায়। এইদিকে রাতের বেলায় একে ওর আস্তানায় চলে আসে। ওখানে আসতেই সবাই দাঁড়িয়ে যায়। শহরে নতুন কোনো খবর আছে কি? একটা খবর পেয়েছি, তবে সঠিক কিনা তা জানি না এখনও। কি খবর, তাড়াতাড়ি করে বলো। বস, খবর পেয়েছি, বাংলাদেশ থেকে একজন সাংবাদিক আনা হয়েছে। ওই সাংবাদিক কয়েকদিন পর কাজ করতে পারে। ওটা নাকি খুব সাংঘাতিক। যাক, তাহলে ওর সাথে খেলতে অনেক ভালোই হবে। এখন বল, ডনের খবর কি? কোথায় আছে ডন? বস, ওই ব্যাপারে কিছু জানে না, কেননা ডন আজকাল কোথায় থাকে তাই তো জানি না। ওকে, কোনো ব্যাপার না। ডনের নাকি কিছু মালপত্র কাল আসবে, তাই তোরা রেডি হয়ে থাকিস। কোনো চিন্তা করবেন না, সব হয়ে যাবে। তাহলে আজকের মিটিংটা এখানেই শেষ। এইদিকে সকালবেলা আকাশ বের হয়ে অফিসে না এসে সমুদ্রের ধারে আসে, কেননা এখানে আজকে অবৈধ কাজ করা হবে, সেই জন্য এখানে আসে। আকাশ আগের মতো সব জায়গায় সব কিছু ফিটিং করে রাখে। কিছুক্ষণ পর একটা জাহাজ সমুদ্রের ধারে এসে থামে। আকাশ তখন অফিসে কল দিয়ে বলে ওর ভিডিওটা লাইভ নেওয়ার জন্য, কিন্তু অফিস এত তাড়াতাড়ি না খোলার কারণে আকাশ আর ভিডিও লাইভ যাচ্ছে না। তাই আকাশ সব কিছু ভিডিও করতে থাকে। ভিডিও করতে করতে আকাশ ওর নিজের মতো করে সব ব্যবস্থা করতে থাকে। এইদিকে সমুদ্রের ধারে অস্ত্র বজাই করা বক্স নামাতে থাকে। ওইসব কিছু আকাশ রেকর্ড করে নেয়। কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে। পুলিশ আসাতেই ওদের মধ্যে বন্দুকযুদ্ধ হতে থাকে। এতে করে ওদের মধ্যে অনেক লোকেই মারা যায়, আবার অনেক লোকেই জাহাজে করে পালিয়ে যায়। ওরা পালিয়ে গেলে আকাশ ওখানে আসে। আকাশ ওখানে আসতেই এই ছেলে, কে তুমি? হাত উপরে তুলে এইদিকে আয়। গুলি করবেন না, আমি একজন রিপোর্টার। কি, তুই রিপোর্টার? তাহলে এভাবে মুখ কেন বেঁধে রেখেছিস? এই দেখুন আমার কার্ড, এই এবি চ্যানেলে কাজ করি। ওই চ্যানেলের কার্ড দেখে পুলিশ আকাশকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, এটা বলো, তুমি কি করে এখানে আসলে? কি যে বলেন না স্যার, আমিই তো আপনাদের কল দিয়ে এখানে আসতে বলি। আমাদের কল দিয়ে তুমি আসতে বলেছিলে? জি, আমিই আসতে বলেছিলাম। বিশ্বাস না হলে ওই নাম্বারে কল দিলেই বুঝতে পারবেন। তাহলে এটা বলো, তুমি কি করে জানতে এখানে এই রকম কাজ হচ্ছে? তা জানাটা কি দরকার? এখানে যা হচ্ছে তা আপনি উদ্ধার করেছেন, এটাই অনেক। আমার দরকার রিপোর্ট করা, আমি তাই করছি। তো তোমার সাথে ক্যামেরাম্যান ও ক্যামেরা কিছুই তো দেখছি না। ওই যে ক্যামেরা লুকানো, আর আমার ক্যামেরাম্যান লাগে না। আমার সব রেকর্ড করা শেষ। আমি তাহলে এখন আসি স্যার। এইদিকে ডন খবর পেয়ে যায় ওর অস্ত্র পুলিশ জব্দ করে নিয়েছে ওই রিপোর্টারের সাহায্যে। ওই রিপোর্টারকে তো আমি কখনোই ছাড়বো না। আকাশ ওখান থেকে মোবাইল নিয়ে চলে আসে হোটেলে। ওখান থেকে ভিডিওটা এডিট করে, কেননা কিছু অপরিচনীয় সিন এইগুলো ডিলিট করে দেয়। এরপর আকাশ এখানে ভয়েস সেন্ড করে সরাসরি ভিডিওটা দিয়ে দেয় নিউজ চ্যানেলে। ওখানে ভিডিও পেয়ে ওরা এই ভিডিওটা নতুন করে আপলোড করে দেয়। এতে করে আগের থেকেও অনেকগুলো লোক তাদের চ্যানেলকে ফলো করে থাকে। এইদিকে দিন যতই যাচ্ছে আকাশের কাজ ততই ভালো হচ্ছে। এইদিকে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আকাশ আজকে আরও একটি ভিডিও নিয়ে অফিসে আসে। তবে এই 1 মাসে আজকে আকাশ অফিসে আসতেছে, তাই অফিসে ঢুকতে গিয়ে রাস্তা হারিয়ে গেল, কেননা কোনো রুম কোন দিকে তা ভুলে গিয়েছে। কিছুক্ষণ পর আকাশ চলে আসে চেয়ারম্যান স্যারের রুমে। এখানে দরজা হাত দিতেই দরজা খুলে যায়। আকাশ ভিতরে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলে। উনি আকাশের কাজে অনেক খুশি।
তাই উনি আকাশকে $5,000 বেতন দেয়। সত্যি আকাশ, আমি তোমার কাজে অনেক খুশি। তোমার জন্য আগে থেকেও আমার চ্যানেলের চাহিদা অনেকের কাছে বেড়ে গিয়েছে। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু মিটিং শেষ করে আসতেছি। স্যার, আমিও কি আসবো? তা লাগবে না, তুমি শুধু 5 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। এইদিকে চেয়ারম্যান স্যার চলে যায় মিটিং রুমে, অন্যদিকে আকাশ রুমটা দেখতে থাকে। এইদিকে আকাশ ওয়াশরুমে যাবে, তাই দরজা খুলতে একটা মেয়ে চিৎকার করে ওঠে। মেয়েটার চিৎকার শুনে আকাশ ওর মুখ চেপে ধরে। এই যে, এইভাবে চিৎকার কেন করছেন? মেয়েটার চোখের ইশারায় ওর মুখ থেকে হাত সরাতে বলছে। আকাশ হাত সরিয়ে নেয়। তোর সাহস কি করে হয় এই ওয়াশরুমে আসার? তাও আমাকে এই অবস্থায় দেখে নিয়েছিস? দেখুন, দোষ তো আপনার। দরজা লক না করে আপনি এখানে গোসল করছেন? এটা বাড়ি না অফিস যে এখানে গোসল করবেন? আমি এখানে যা খুশি তাই করব, তাতে আপনার কি? তাছাড়া আপনি কোন সাহসে এই রুমে ঢুকেছেন? এত কথা না বলে জামা পরে বাইরে আসেন। এরকম অবস্থায় অন্য কেউ দেখলে আপনার তো... আকাশের কথায় ইরা ওর দিকে তাকিয়ে দেখে তাওয়াল নিচে পড়ে গেছে। ইরা একটা চিৎকার দিয়ে আকাশকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে আকাশ উঠে দেখে ওর শার্ট কিছুটা ভিজে গিয়েছে, কেননা ইরার শরীরে থাকা পানি আকাশের শার্টে লেগে যায়। তাই আকাশ রুমে এসে বসে থাকে। কিছুক্ষণ পর চেয়ারম্যান স্যার রুমে আসে। আকাশ, তোমার শার্ট ভেজা কেন? স্যার, ওই কিছু না, একটু পানি লেগে গিয়েছিল। কিন্তু এখানে পানি কই থেকে আসবে? আরে স্যার, এখান থেকে। তো তুমি যেন কি বলবে বলেছিলে? এইদিকে আকাশ বুঝতে পারে মেয়েটি বের হলে সমস্যা হতে পারে, তাই আকাশ ওখান থেকে বের হয়ে যায় তাড়াতাড়ি। এইদিকে ইরা বের হয়। এই রুমে একটা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায়? ও তো অনেক আগে বেরিয়ে গেল, কিন্তু তুই ওই ছেলের কথা কেন জিজ্ঞেস করছিস? এত কথা জানতে চাইনি আমি। তুমি এক্ষুনি ওই ছেলেকে এখানে আসতে বলো, অনেক তাড়াতাড়ি করো। ও তো অফিসে কাজ করে না। বাহ, অফিসে কাজ করে না সেখানে তুমি ওই ছেলেকে এই রুমে বসিয়ে দিয়ে কোথায় গিয়েছিলে? আরে আমি তো মিটিং রুমে গিয়েছি। তুমি ওর নাম্বারটা আমাকে দাও। কিছু কি হয়েছে? হয়ে থাকলে আমাকে বল। তুমি ওই ছেলেকে কল দিয়ে এই রুমে আসতে বলো। ইরার কথায় চেয়ারম্যান আকাশকে কল দিয়ে ওনার রুমে আসতে বলে। আকাশ নিচে থেকে আবারও উপরে উঠে আসে। স্যার, চলেই তো যাচ্ছিলাম, তাহলে আবার কেন ডেকেছেন? আমি না, ও ডাকতে বলেছে। ইরার দিকে ইশারা করে। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ইরা রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। দেখুন স্যার, আমার কোনো দোষ নেই। আমি যে... কথাটা বলার আগে ইরা দৌড়ে এসে আকাশের মুখ চেপে ধরে। ওই, আপনি একদম চুপ থাকবেন। আপনাকে কি আমি বলছি মুখ খুলতে? বলতে কি একটু লজ্জা করে না? বাবার সামনে মেয়ের... ইরা, কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবু, তার আগে বলো, এই ছেলেটি কে? এই ছেলেটি আমাদের এখানে কাজ করে, তাও 1 মাস হয়েছে। কি? 1 মাস ধরে আমাদের এখানে কাজ করে আর আমি ওকে এখন দেখছি? আসলে ও তো অফিসে আসে না, তাই তুই দেখছিস না। কেন? তুমি ওকে বেতন দিচ্ছ অথচ ও অফিসে আসে না? এটা ঠিক বুঝলাম না আবু। স্যার, আকাশ স্যার বলতেই ওনারা দুজনেই কথা বন্ধ করে দিয়ে আকাশের দিকে তাকায়। কি হয়েছে আপনার? আপনারা কথা বলেন, আমি না হয় যাচ্ছি। আপনি চুপ করে বসেন। আবু, তুমি বাহিরে যাও, ওনার সাথে আমার কথা আছে। ইরার আব্বু রাশেদ চৌধুরী রুম থেকে চলে যায়। উনি চলে যাওয়ার পর, আচ্ছা, ওয়াশরুমের দরজা নক করে ঢুকতে হয়, তা কি আপনি জানেন না? ওয়াশরুমের দরজা বন্ধ করে গোসল করতে হয়, তা কি আপনি ভুলে গেছেন? এটা আমার আব্বুর অফিস, তার উপর এটা ওনার পার্সোনাল রুম। আমি মাঝে মাঝে সময় পাই না বলে এখানে এসে গোসল করি, কিন্তু আপনি দরজা নক না করে আমার সব কিছু... ইচ্ছে করছে আপনার চোখ দুটো... চোখ না থাকলে আমি আপনাকে তো আজকে এত সুন্দর করে দেখতে পেতাম না। কি? তবে আপনার তিলটা কিন্তু অনেক সুন্দর। এদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ইরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কেননা ইরার শরীরে 2টো তিল আছে, একটা ঠোঁটে আর একটা না। থাক, আপনাদের সব কথা না জানলেও চলবে। ইরার তিলের কথা শুনে লজ্জা পেয়ে ওর কেবিনে চলে যায়। এইদিকে আকাশ আজকের দৃশ্য মনে পড়তে হাসি পায়, কেননা যা 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 না দেখার কথাই ছিল তাই দেখে ফেলছে।
এইদিকে আকাশ আবারও ওর কাজ করতে থাকে। এইদিকে ইরা ওর আব্বুর কাছে আসে। আবু, একটা কথা ছিল। কি কথা? ওই ছেলেটা কে? ওই ছেলেটা কে? তুমি ওকে এমনভাবে কাজ করতে কেন বলো? অফিসে না এসে ও কি কাজ করে তাই তো বুঝলাম না। তাহলে শোন, ওর নাম আকাশ, ও বাংলাদেশে থাকে। ওখান থেকে ওকে এনেছি, ওর সাথে এই রকম কাজ হওয়ার শর্ত দিয়েছে। ও প্রয়োজন ছাড়া অফিসে আসবে না। যাও আসলো, আমার সব দেখে নিল। তারপরও নিজের মতো করে কাজ করে। তবে ছেলেটা অনেক ভালোই কাজ করে, তুই ভাবতেও পারবি না। তবে ওর কাজে অনেক রিস্ক আছে। আবু, আমি ওই ছেলেটার সাথে কাজ করব। এই হয় না ইরা, ওই ছেলের সাথে থাকলে তোরও বিপদ হতে পারে। তাহলে ওই ছেলেটার কি হবে আবু? ওই ছেলেটার কাজই হচ্ছে এটা, তুই ওর সাথে থাকলে তোর বিপদ হতে পারে। দেখো, আমি এত কিছু জানতে চাই না। আমি ওই ছেলেটার সাথে কাজ করব। এই কথা ওই ছেলেকে বলে দাও এখন। তুই যা, আমি বলে দিব। তারপর বিকাল হয়ে যায়। আকাশ ওর ডিউটি করে চলে আসে হোটেলে। ওখানে চেয়ারম্যান স্যার কল পেয়ে আকাশ ওনার সাথে কথা বলে। ওরা জোরাজোরিতে আকাশ রাজি হয়ে যায়। দেখুন স্যার, আপনি এত করে বলছেন তাই রাজি হচ্ছি, কিন্তু আপনার মেয়ের কতটুকু আমি বিপদ থেকে আগলিয়ে রাখতে পারবো তা জানি না আমি। সমস্যা নেই, তাহলে কাল থেকে ওকে তোমার সাথে কাজ করার জন্য পাঠিয়ে দিব। কাল না, 2 দিন পর। ওকে, তাহলে তাই হবে। এইদিকে রাত হতেই একে ওর আস্তানে চলে আসে। ওখানে এসেই বলে, এইকে, তাহলে বলো আজকের কি খবর? ডনের মাল নাকি পুলিশে গ্রেপ্তার করে নিয়েছে? জি বস, ঠিকই শুনেছেন। ওই রিপোর্টার ভালো কাজ করেছে, কেননা ওর জন্য ওই আর্মসগুলো ডনের কাছে পৌঁছায়নি, নয়তো ও আরও শক্তিশালী হয়ে যেত। কিন্তু বস, ওই রিপোর্টার এই তথ্যগুলো পায় কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সেসব জেনে আমাদের কোনো কাজ নেই। এখন কয়েকজনকে রেডি হতে বলো, আমরা এখনই মিশনে যাব। কি বলছেন এখন? কেন, কোনো সমস্যা আছে কি? না বস, কিন্তু আপনি তো কখনো মিশনে যান না, তাই একটু অবাক হলাম। এখন তাহলে মিশনে যাওয়ার জন্য প্রস্তুত করো। তাই করছি বস। এইদিকে একের লোকজনকে নিয়ে যায় ডনের লোকদের মারার জন্য। কেননা ডনের লোকদের যতই মারবে ততই ওরা দুর্বল হতে থাকবে। এইভাবে একে ওর লোকদের নিয়ে ডনের আস্তানায় হামলা করতে থাকে। এইভাবে একের সাথে পেরে না উঠায় ওখানে অনেক লোক মারা যায়। কেননা একের ইচ্ছা করলে কিন্তু ডনের কাছে পৌঁছাতে পারবে না। এর কারণ হচ্ছে ডন কোথায় থাকে তা একে এখন পর্যন্ত জানে না। ওর মিশন শেষ করে একে ওর লোকেদের নিয়ে চলে আসে ওদের আস্তানায়। অন্যদিকে ডনের কাছে খবর চলে যায়। বুঝতে পারছি না আমার সাথে এটা হচ্ছেটা কি। এইদিকে ওই রিপোর্টার, অন্যদিকে ওই একে, এরা দুজনেই তো আমার ব্যবসা পুরো লাটে তুলে দিবি। বস, ওই একে অনেক চালাক, কিন্তু এই রিপোর্টারের তো কিছু একটা করতে হবে আমাদের। সেটাই তো দেখছি, কারণ ও যেভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, এতে করে তো ওর খেলা আগে শেষ করতে হবে। ঠিকই বলেছেন বস, ওই রিপোর্টারকে থামাতে হবে। আচ্ছা, ওই রিপোর্টার কোন চ্যানেল হয়ে কাজ করে? বস, এবি চ্যানেলের হয়ে কাজ করি। তাহলে একটা কাজ কর, ওই এবি চ্যানেলের সব ডিটেলস বের কর, তাহলে দেখি ওই রিপোর্টারকে থামানোর কোনো উপায় পাই কিনা। চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিব, ওরা যেভাবে হোক ডিটেলস বের করে দিবে। এদিকে পরের দিন সকালে আকাশ বের হয়ে আসে পার্কে। কেননা এই পার্কে কিছু একটা হতে চলছে যা আকাশ বুঝতে পেরেছে। তাই সব কিছু নিয়ে রেডি হয়ে থাকে। কিছুক্ষণ পর এই পার্কে কয়েকজন লোক আসে, কালো পোশাক ও সাদা পোশাক পরে। ওরা ওখানে এসে নিজেদের মধ্যে বেগ অদল বদল করে চলে যায়, যা আকাশ ক্যামেরা রেকর্ড করে নেয়। এখানে যে কাজটা হবে তা আকাশ বুঝতে পারেনি, নয়তো অনেক আগেই পুলিশকে বলে দিত। এই রেকর্ড আকাশ ওর চ্যানেলের অফিসে পাঠিয়ে দেয়। ওরা এই ভিডিওটা ওদের চ্যানেলে দেখায়। এতে করে অনেক মাফিয়া ও পুলিশ অনেক বেশি সতর্ক হয়ে যায়। অন্যদিকে ডন, ওই রিপোর্টার দেখছি আমার ঘুম হারাম করে দিবি। বারবার আমার পিছনে কেন লেগে পড়ে আছে ওই রিপোর্টার? বস, শুধু আমাদের না তো, ওই একে পেছনেও তো লেগেছে। মানে কি বলতে চাস? আমাদের লোক যাদের সাথে কাজ করেছিল ওখানে তো একের লোকও ছিল, কিন্তু ওই রিপোর্টার কী করে সব তথ্য পায় সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোকে যে একটা কাজ দিয়েছি, ওই কাজটার কি হয়েছে? চিন্তা করবেন না বস, ওই রিপোর্টারকে থামানোর জন্য পথ পেয়ে গেছি। কি সেই পথ, তাড়াতাড়ি বল। সে পথ হচ্ছে রাশেদ চৌধুরীর মেয়ে। এই রাশেদ চৌধুরীকে? এবি চ্যানেলের চেয়ারম্যান।
আমরা যদি ওনার মেয়েকে কিডন্যাপ করি তাহলে চেয়ারম্যানকে বলে ওই ছেলেকে আবারও যেখান থেকে এনেছে ওখানে পাঠিয়ে দিতে পারবো, তাহলে আমাদের কোনো ক্ষতিই হবে না। তাহলে তাই করো, ওই চেয়ারম্যানের মেয়েকে উঠিয়ে আনার ব্যবস্থা করো, ওকে দিয়েই সব কিছু করতে হবে। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে, অন্যদিকে এরা আজকে অফিসে এসেছে, ওর কেবিনে বসে আছে, সাথে ওদের অফিসে আগের মতোই কাজ চলতে থাকে। এইদিকে দুপুরবেলায় ডনের লোক বসে আছে, কখন ইরা বের হবে আর কখন ওকে কিডন্যাপ করতে পারবে। দুপুরবেলা ইরা বের হয়ে এলো, কেননা ইরা এখন ওর বাসায় যাবে, তাই ইরা নিচে নেমে আসে। ইরা গাড়িতে উঠে চলে আসে অফিস থেকে। পথের মধ্যে ডনের লোক ইরার গাড়ির সামনে এসে দাঁড়ায়, এতে করে ইরার রাগে গাড়ি থেকে বের হয়ে যায়। ওই, এইভাবে কেউ গাড়ি চালায়? এতটুকু কমন সেন্স কি তোদের নেই? আমাদের যদি কমন সেন্স থাকতো ম্যাডাম তাহলে কি এভাবে করতাম? কি বোঝাতে চান? তাছাড়া আপনারা এতজন লোক কেন এখানে? সবার কোমরে এগুলো কি? কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বস, নয়তো এখানে মেরে দেবো। দেখুন, আমাকে মারবেন না প্লিজ। চুপচাপ গাড়িতে ওঠ। ওরা ইরাকে জোর করে গাড়িতে উঠায়, গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসে ওদের আস্তানায়। এইদিকে বিকাল হয়ে গেল, ইরা এখনও অফিসে না আসায় ইরার আব্বু কল দিয়েই যাচ্ছে, কিন্তু এতে করে কোনো কাজেই হচ্ছে না। ইরার ফোন বরাবরের মতোই বন্ধ। এইদিকে ইরার আব্বু অনেক চিন্তিত, কেননা ওনার একমাত্র মেয়ে যদি কোনো বিপদ হয়ে যায়, তাই উনি আকাশকে কল দেয়। জি স্যার বলেন। আকাশ, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আকাশ। আপনার মেয়ে? ওই দিন আমার কেবিনে যাকে দেখলে। মনে পড়েছে। কখন থেকে খুঁজে পাচ্ছেন না? ও দুপুরে খেতে গিয়েছিল, এখন পর্যন্ত আসেনি। আমি বাড়িতেও কল দিয়েছি, ও বাড়িতেও যায়নি। তার উপর ওর নাম্বারটাও বন্ধ। এখন কি করব কিছু বুঝতে পারছি না। স্যার আপনি তাহলে পুলিশকে জানান ব্যাপারটা। তুমি একটু অফিসে আসো আকাশ। স্যার আমি তো একটা মিশনের কাজে আছি। এখানে আমার মেয়ে বিপদে, তুমি মিশন নিয়ে পড়ে আছো। স্যার আপনি শান্ত হন, আগে দেখুন কেউ কল দেয় কি না, কেননা কল দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তাই করছি। এইদিকে আকাশ আর মিশনে আছে, কেননা আজকে এখানে কয়েকজন মেয়েকে অন্য দেশে পাচার করবে, তাই আকাশ বসে আছে ওদের বাঁচানোর জন্য। এদিকে কিছুক্ষণ পর এর আব্বুর নাম্বারে কল আসে, তাও একটা অচেনা নাম্বার থেকে। কে বলছেন? আমি ডনের ডান হাত বলতেছি। জি বলুন, আপনারা আমাকে কেন কল দিয়েছেন? কারণ আপনার মেয়ে এখন আমাদের হাতে, ওকে একটা শর্তে আমরা ছেড়ে দেব। জি বলুন, কি শর্ত? আপনার চ্যানেলে একটা ছেলেকে আপনারা এনেছেন, ওই ছেলে আমাদের অনেক ক্ষতি করেছে, তাই আপনি যত তাড়াতাড়ি এই ছেলেকে ওর দেশে ফিরিয়ে দিবেন তত তাড়াতাড়ি আপনার মেয়েকে ফিরে পাবেন। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন, আমি ওই ছেলেকে আজকের দিনের ভেতরেই পাঠিয়ে দিব। প্লিজ আমার মেয়েকে কিছু করবেন না। এই তো ভালো, তাহলে তাই করেন, ওই ছেলেকে এয়ারপোর্টের ভিতরে দিয়ে আসবেন, ও যখন ওর দেশে গিয়ে ফিরবে তখন আপনার মেয়েকে ফিরে পাবেন। আচ্ছা, আমি এখনই ওই ছেলেকে ওর দেশে পাঠিয়ে দিব। তাহলে তাই করেন। এইদিকে ইরার আব্বু অনেক চিন্তিত হয়ে পড়ে আছে, তাই উনি আকাশকে কল দিয়ে সবটা জানায়। আকাশ সবটা জেনে, দেখুন আমার জন্য আপনার মেয়ের কোনো ক্ষতি হোক তা আমি চাই না, শুধু এইটুকু বলবো আমি এই মিশনটা শেষ করে আসব। শেষ না করে আসলে হয় না। স্যার আপনার কাছে যেমন আপনার মেয়ের জীবনটা দামি, ঠিক এখানেও অনেক মেয়ে আছে যারা ওদের পরিবারের কাছে দামি। তাহলে তাই করো। তারপর কল কেটে দিয়ে আকাশ অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওরা মেয়েদেরকে নিয়ে আসে, তবে খুব অল্প সংখ্যক লোক, তাই আকাশ ভিডিও রেকর্ড করছে, কারণ লাইভ দেখালে অনেক অসুবিধা হবে সেই জন্য। এদিকে ওরা একে একে মেয়েগুলোকে গাড়ি থেকে নামাতে থাকে। আকাশ দূর থেকে গুলি করে গাড়ির চাকাগুলো নষ্ট করে দেয়, যাতে করে কেউ গাড়ি থেকে বের হয়ে যেতে না পারে। এইদিকে একে একে মেয়েগুলোকে নামাতে থাকে। আকাশ বাকি লোকদেরও গুলি করে মেরে ফেলে। আরও 5-6 জন আছে, তাদের কাছে কোনো বন্দুক নেই, তাই আকাশ ওখান থেকে বের হয়ে আসে এবং বাকি লোকদের মারতে থাকে। ওদের মেরে আকাশ ওই মেয়েগুলোকে উদ্ধার করে। ওখানে 5 জন মেয়ে ছিল, আকাশ ওদের চেহারা দেখতে পাচ্ছে, ওদের মধ্যে ইরাও ছিল। ইরাকে দেখে আকাশের কিছুটা প্রেম ফিরে এলো, কেননা আকাশ এখান থেকে চলে গেলে ইরাকে অনেক মিস করত, সেই জন্য ইরাকে পেয়ে আকাশ না চাইতেও জড়িয়ে ধরে। আমি তোমাকে কোথাও হারাতে দিব না। কিন্তু ইরার জ্ঞান না থাকায় আকাশের গাড়িতে করে বাকি মেয়েগুলোকে উঠে নিয়ে হাসপাতালে চলে আসে। ওখানে সবাই ট্রিটমেন্ট চলতে থাকে, কেননা ওদের ড্রাগস দেওয়া হয়েছিল, তাই সবাই অজ্ঞান হয়ে আছে।
ডাক্তার ইঞ্জেকশন দিতেই সবার জ্ঞান ফিরে আসে। ওদের জ্ঞান ফিরতে ওরা আকাশের সামনে এসে বসে জড়িয়ে ধরে মেয়েগুলো, সাথে সাথে আকাশকে ধন্যবাদ দেয়। এরপর ওই মেয়েগুলোকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়, এতে করে ওদের পুলিশ নিজের দায়িত্ব ওদের বাড়িতে পৌঁছে দিবে। এইদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে দেখে ইরা হুড়ুকুচকে তাকিয়ে আছে। আরে ম্যাডাম, আপনি কি এখানে বসে থাকবেন নাকি যাবেন এবার? যাবো তো, তার আগে এটা বলেন, মেয়েদের সাথে কোলাকুলি করতে অনেক ভালো লাগে আপনার, তাই না? বিশ্বাস করুন, আমি চাইনি এমন কিছু। ওরা যে এমনটা করবে তা তো আমি ভাবতেও পারিনি। তাহলে চলুন এবার বাসায় যাব, আব্বু অনেক চিন্তিত। হ্যাঁ চলুন। আকাশ ইরাকে গাড়িতে বসিয়ে ওদের বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির ভিতরে ঢুকে, আপনাকে তো কিছু দেওয়া হলো না। কি দিবেন? ওই মেয়েগুলো তো কোলাকুলির সাথে চুমুও দিয়েছে, তাই আমি ভাবছি স্পেশাল কিছু দেব। স্পেশাল বলতে? এইদিকে ইরা আকাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে, সাথে আকাশের ঠোঁটে কিস করে। ইরা যে এমনটা করতে পারে আকাশ কখনোই ভাবতেই পারেনি। এটাই ছিল স্পেশাল। এখন চলুন বাড়িতে। ওরা বাড়িতে ঢুকে যায়। রাশেদ চৌধুরী ইরাকে দেখে জড়িয়ে ধরে। তুই এসেছিস, আমি তোর জন্য কত যে অপেক্ষা করেছি তা তো তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে এলি কি করে? পিছনে তাকালেই বুঝতে পারবে। এর আব্বু পিছনে তাকে আকাশকে দেখে। উনি আকাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, সত্যি আকাশ, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না আকাশ। এটা আমার কর্তব্য ছিল, এটা আমার কর্তব্য ছিল। আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। এখন তাহলে আমি আমার দেশে ফিরে যাই। আপনার দেশে মানে? হীরা, যারা তোকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে বলেছিল ওকে যদি ওর দেশে ফিরিয়ে না দেই তাহলে তোকে আর ফিরিয়ে দেবে না। এখন তো আমি ফিরে এসেছি, তাই ওনাকে কোথাও যেতে হবে না। কিন্তু আমি থাকলে তো আপনার বিপদ হতে পারে, সেজন্য আমি চলে যাওয়াটাই ভালো হবে। আপনাকে কোথাও যেতে হবে না। আজকে অনেক রাত হয়েছে, আপনি আজকের রাতটা এখানেই থাকেন। বেশি প্রয়োজন হলে সকালে যেতে পারেন। ঠিক আছে স্যার। আকাশ এখানে থাকবে শুনে ইরার মুখে হাসি ফোটে। হীরা আকাশকে একটা রুমে নিয়ে যায়। ওখানে গিয়ে রুমটা নিজের হাতে গুছিয়ে দেয়। রুম কি আপনি গোছান সব সময়? না, কাজের লোক আছে। তাহলে এখন যে আপনি... এটা কোনো ব্যাপার না, আপনার জন্য তো এইটুকু করাই যায়। তা বলেন। আচ্ছা, আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আপনি ফ্রেশ হতে হতে আমি চলে আসবো। এইদিকে ইরা খাবার আনার জন্য নিচে চলে যায়। আকাশও ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ইরা খাবার নিয়ে আসে। এই নিন খান। আকাশ খাবার খেতে হাতটা বাড়াতে যাবে তখনই দেখতে পায় আকাশ খাবার খেতে হাতটা বাড়াতে দেখতে পায় ওর হাতে ব্যান্ডেজ, কেননা তখন মারামারি করার সময় কেটে গিয়েছিল। আপনাকে এত কষ্ট করতে হবে না, নিন প্লেটটা আমার কাছে দিন। ইরা প্লেট ওর কাছে নিয়ে আসে। আকাশ খাটে হেলান দিয়ে বসে আছে, হীরা ওর সামনে বসে আছে। ইরা খাবার তুলে আকাশকে খাইয়ে দিচ্ছে, কিন্তু আকাশ খাচ্ছে না। কি ব্যাপার, খাচ্ছে না কেন? আমার হাতটা কি সুন্দর না যে খেতে ইচ্ছে করছে না? কোনটা? আসলে কখনো কারো হাতে খাইনি তো, সেই জন্য। আপনি নিজেও কিছু খাননি এখনো। তাহলে আপনার হাত ঠিক হওয়া পর্যন্ত এখানেই থাকেন। আমি আপনার হাত ভালো হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে এইভাবে খাইয়ে দিব। তাই কোনো কথা না বলে খেতে থাকেন, চিন্তা করবেন না, আমি নিজেও খেয়ে নিব। এইদিকে ইরার আব্বু ওদের মাঝে হওয়া সব কথা শুনে ফেলে। উনি তখন কিছু বলেনি। এদিকে ইরা আকাশকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ হলে আকাশকে শুইয়ে দিয়ে ইরা চলে যায় ওর রুমে। এইদিকে ডন্ত রেগে পুরাই আগুন। ভেবেছিলাম একটা, কিন্তু এখন হয়ে গেল আর একটা। সেটাই তো ভাবছি বস, কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কি চাইলাম আর কি হয়ে গেল। তাই তো ভাবছি, ছেলেটাকে যতটা সাংঘাতিক ভেবেছি, এ তো দেখি তার থেকেও সাংঘাতিক। বস এখন কি করব, ওই রিপোর্টার তো কাউকে ছাড় দিচ্ছে না। তাহলে ওই ছেলের দুর্বল জায়গায় আমাদের হামলা করতে হবে। তাই খবর নে, কোথায় ওর দুর্বল জায়গা। ঠিক আছে বস, তাহলে তাই করছি। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইরা নাস্তা নিয়ে বসে আছে। এতক্ষণ লাগে আসতে? আমি সেই কখন থেকে বসে আছি। হাতের জন্য একটু তো সময় লাগে। নিন এখানে বসুন,
আমি তোমাকে খাইয়ে দিব। আকাশ কোনো উপায় না পেয়ে খাবার খেতে বসে পড়ে। ইরা নিজেও খাচ্ছে, আবার আকাশকেও খাইয়ে দিচ্ছে। এভাবে 2 দিন কেটে যায়। এখন ইরা আকাশের প্রতি ও আকাশ ইরার প্রতি দুজনে অনেকটা দুর্বল হয়ে গেছে। এই কয়েকদিনে ইরার আব্বু অনেক কিছু লক্ষ্য করে। উনি শুধুমাত্র আকাশের যাওয়ার অপেক্ষায় আছে, কেননা আকাশ হোটেলে চলে গেলে উনি ইরার সাথে কথা বলবে, সেই জন্য। এইদিকে 3 দিনের দিন আকাশ সুস্থ হয়ে গেল। আকাশ হোটেলে চলে যায়। ওখানে আকাশ ইরার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। এইদিকে ইরা ওর আব্বুর সাথে অফিসে আসে। ইরার আব্বু ইরাকে ওনার কেবিনে আনে। ইরা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা আব্বু? তুই কি আকাশকে পছন্দ করিস? হঠাৎ এই প্রশ্ন? ভালোবাসিস কিনা তা তো বল। কিছুটা তো বাসি। কিন্তু ইরা, তুই কি ভুলে গেছিস ওই ছেলেটা কত সাংঘাতিক কাজ করে বেড়ায়? এতে করে ওকে বিয়ে করলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমার চিন্তা হয়। আমি যদিও বিপদে পড়ি, ও আছে আমাকে বাঁচানোর জন্য। তাছাড়া ও আমাকে ভালোবাসে কিনা তা তো জানি না। যদি ভালোবাসে তাহলে আমি ওকেই বিয়ে করব। তবে তুমি কিন্তু ওর সাথে এই নিয়ে কোনো কথা বলতে পারবে না যে আমাকে ভুলে যেতে, ঠিক আছে তো? আচ্ছা, বলবো না। তুই তো ওর সাথে কাজ করতে চেয়েছিলি। হ্যাঁ, তা তো করতে চেয়েছি, কিন্তু সে কোথায় দেখতেই তো পাচ্ছি না। তাহলে আমি ওকে অফিসে আসতে বলি, তাহলে না হয় তুই ওর সাথে বেরিয়ে যেতে পারবি। আব্বু, তুমি তাহলে তাই করো। ইরার আব্বু ওকে কল দিয়ে আসতে বলে। আকাশ অফিসে আসার পর ইরাকে পাঠিয়ে দেয় আকাশের সাথে। ইরা ও আকাশ একটা গাড়িতে বসে আছে। ইরা শুধু ভাবছে, এ তো দামি গাড়ি, ওর কাছে কি করে আসবে। কিছুক্ষণ পর ওর একটা জঙ্গলে চলে আসে। তবে ইরা একটু ভয় পাচ্ছে না, তাই আকাশ কিছুটা অবাক হয়। কি হলো, আপনার ভয় করছে না? ভয় কেন করবে? আর আমাকে আপনি না করে তুমি করে বলবে। আচ্ছা বলবো, এখন আমার সাথে চলো, ভিতরে যেতে হবে। আমাকে একা পেয়ে পায়দা তুলবেন নাকি? কি, মাথা ঠিক আছে? তা ভরসা না করতে পারলে আমার সাথে এসেছেন কেন? তাহলে একটা কাজ করি, আমরা এখনই বিয়ে করে ফেলি, তখন যা খুশি করেন, কোনো আপত্তি থাকবে না। বুদ্ধিটা কেমন দিলাম? তোমাকে মানসিক হাসপাতালে নিতে হবে, আর না হয় তুমি এখানে থাকো, আমি ভিতরে যাচ্ছি। আসলে অনেক লেট হবে, গাড়ির ভিতরে গিয়ে অপেক্ষা করো। না থাক, তোমার সাথেই আসবো। তা আমি যখন উল্টো পাল্টা করে বসি তখন? করলে কি করব? যা চাইবেন দিয়ে দেব, কোনো কিছুতে না করব না। দরকার হলে আমি নিজে সব কিছু খুলে। কথাটা শেষ করার আগে ইরার গালে একটা থাপ্পড় দেয়। এতে করে ইরা কান্না করতে থাকে। আকাশ অনেক কিছু বুঝিয়ে কান্না থামায়। একদম চুপ, আশেপাশে কেউ শুনবে, তাই কান্না না করে আমার সাথে আসবে। আমি ওইরকম ছেলে না যে মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিব, তাই কথা না বলে আসো আমার সাথে। এইদিকে ইরা গালে হাত দিয়ে হাঁটতে থাকে আর মনে মনে আকাশে গালি দিতে থাকে। কিন্তু কিছু যদিও আকাশ শুনেছে, কেননা কিছু কিছু গালি অনেক জোরেই মুখ ফসকে বের হয়েছে। হঠাৎ একটা ছোট্ট কুয়ার পাশে এসে থামে, কেননা এই কুয়াটা আকাশের কাছে রহস্যময় মনে হচ্ছে। তাই আকাশ ইরাকে নিয়ে এই কুয়ার থেকে দূরে শুয়ে আছে ইরাকে নিয়ে। ওরা দুজনেই পাশে পাশে শুয়ে আছে। এইদিকে ইরা তো আকাশের দিকেই তাকিয়ে আছে, আর আকাশ কুয়ার দিকে। এইভাবে 20 মিনিট পার হওয়ার পর কুয়ার ভিতর থেকে কিছু একটা বের হয় ঘরের মতো। ওখান থেকে কয়েকজন মানুষ বের হয়। ওরা বের হলে উপর থেকে একটা দড়ি আসে। ওরা দড়ি বের করে হেলিকপ্টারে উঠে যায়, যা আকাশ রেকর্ড করে নেয়। ওরা চলে যেতে ঘরটা আবারও ভিতরের দিকে তলিয়ে যায়। এইদিকে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে, কেননা ওখানে ঢোকার কোনো রাস্তাই নেই। সেই জন্য ভিতরে কিভাবে যাবে তাও জানে না। গেলেও ওদের সাথে আকাশ একটা মোকাবেলা করতে পারবে না। তাই ওখান থেকে এসে গাড়িতে বসে এবং এই ভিডিওটা পাঠিয়ে দেয় অফিসে। এইদিকে ইরা এই দিনটা আকাশের সাথেই থাকে। এতে করে আকাশকে অনেক ভালো করে জানতে পারে। একটা কথা বলবো? কি কথা? তোমার কি কোনো জিএফ আছে, অথবা আগে কি কখনো ছিল? কাজের কথা থাকলে বলেন, এসব কথা বলে কি করবেন? না, আসলে এমনি জানতে চেয়েছি। তাহলে চুপচাপ বসে থাকেন, আমি এখন হোটেলে যাব, তাই আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি যাব। আচ্ছা, দুজনে একসাথে হোটেলে যাই।
ইরা জোরাজোরি করতে আকাশ ওকে নিয়ে চলে আসে হোটেলে। ইরা রুমে ঢুকে দেখে সব রকমের হাতিয়ার এখানে, সবগুলো কেমন যেন। এত ভালো করে না তাকিয়ে চলেন, আমার হয়ে গেছে। এত তাড়াতাড়ি? ওরা এখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসে খাবার খেতে। এইদিকে ওরা খাবার খেয়ে বেরিয়ে যায়। কিছু দূর এসে দেখে কয়েকজন লোক ওদের ফলো করছে। এখন আকাশ কি করবে বুঝতে পারছে না, তাই গাড়ি জোরে চালাতে থাকে। ওরা একটা ফাঁকা জায়গায় চলে আসে। ওখানে এসে ইরাকে নিয়ে বের হয়ে আসে। এখানে লুকিয়ে থাকবেন, যাই হয়ে যাক না কেন। আমি যতক্ষণ পর্যন্ত আসতে না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বের হবেন না। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? এখন এগুলো ভাবার সময় নেই, এই পোশাকটা পরে থাকেন, তাহলে গুলিতে সমস্যা হবে না। আকাশ ওখান থেকে চলে আসে। একের লোক আকাশের উপর হামলা করতে থাকে। এইদিকে আকাশ গাড়ির কাছে আসে এবং গাড়ি থেকে সব আধুনিক সব যন্ত্র বের করে পাল্টা আক্রমণ করতে থাকে। ওরা গুলি করতে থাকে, কিন্তু গাড়িতে গুলি এসে লাগলেও গাড়ি কোনো সমস্যা হচ্ছে না। আকাশ গাড়ির পিছন থেকে ওদের মারতে থাকে এক এক করে। এইদিকে ওদের দুইটা গুলির মতো একটা গুলি গিয়ে ইরার গায়ে লাগে, কিন্তু জ্যাকেটের জন্য ভিতরে ঢুকতে পারেনি, কারণ আকাশ আগেই জানতো এখানে গুলি আসতে পারে, তাই আগেই পরিয়ে দিয়েছিল। ওদের মারা শেষ হলে মোটামুটি আকাশ ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে। তোমার কিছু হয়নি তো? জ্যাকেটের ভিতরে একটা লাগে আর একটা গুলি আমার হাতের ব্রেসলেটে লেগে অন্যদিকে চলে যায়। এখন সেই জন্য একটু ব্যথা পেয়েছি। চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তা লাগবে না, ঠিক আছি আমি। এত রিস্ক নিয়ে কাজ কেন করেন? আমি বলি কি, এত রিস্ক নিয়ে কাজ না করলেই তো পারেন। অভ্যাস হয়ে গিয়েছে, এখন চলুন যাওয়া যাক। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ আকাশ। এইদিকে ইরা এমন কিছু বলবে তা আকাশ বুঝতে পারছে, কিন্তু এখন যে সে কথা বলবে তা বুঝতে পারেনি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দেখো, আমি ভালো করেই জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই মিথ্যে বলবে না বলে দিলাম। আই লাভ ইউ টু ইরা। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি কোথায় আর আমি কোথায় সেজন্য। এখন যেহেতু বলে দিয়েছো, তাই আমি চাই তুমি এই চাকরি ছেড়ে দাও, সাথে আমাদের চ্যানেলে কাজ করো, তাও চেয়ারম্যান হয়ে। আমার সাথে আমার বাড়িতে আমার রুমে আমার সাথেই ঘুমাবে এক বিছানায়। তুমি কি চাও সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক? ও মা, এ কি বলছো তুমি? ঠিকই বলছি, তাহলে সবাই বলবে যে রাজকন্যা সহ রাজ্য হাতিয়ে নিলাম। ওদের কথা শুনতে হবে না। তাহলে বিয়ের পর আমি এখন যেভাবে আছি ওইভাবে কাজ করব। ঠিক আছে, করতে পারবে, তবে এত সাংঘাতিকভাবে করতে হবে না। তাই হবে, কিন্তু তোমার আব্বু কি রাজি হবে বিয়েতে? আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি হয়েছো, এটাই আমার জন্য অনেক। এখন কেউ আসার আগে চলো এখান থেকে। তোমাকে ডক্টরের কাছে তো যেতে হবে, নয়তো এই হাত ব্যথা করবে। কিছু হবে না, এখন চলো আব্বুর কাছে, ওনাকে এই খুশির সংবাদটা তো দিতে হবে। আচ্ছা চলো। ওরা গাড়ি করে চলে আসে অফিসে। অফিসে এসে ইরা ওর আব্বুর কাছে আসে। আব্বু, আমি আকাশকে বিয়ে করব। তুমি যত তাড়াতাড়ি পারো ওর সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আরও একটা কথা, ওর কিন্তু আমাদের সাথে থাকবে। ঠিক আছে ইরামা, আমার তাই হবে। তাহলে আকাশ, আমি তোমার আর ওর বিয়ে দিয়ে অফিসের দায়িত্ব তোমার উপর বুঝিয়ে দেব। আমি অফিসের দায়িত্ব নিব না, যদি নিই তাহলে অনেকে বলবে আমি আপনার ডলার সহ সম্পদ দেখে ওকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। তাই আমি চাই না এমন কিছু কেউ বলুক। তাহলে তাই হবে, আমি 2 দিন তোমার আর ওর বিয়ে দিয়ে দিব। বাংলাদেশ থেকে তোমার কোনো আত্মীয় থাকলে ওনাদের আসতে বলো। তেমন কেউ নেই, আপনি বিয়ের কাজ শুরু করতে পারেন। ইরা এখন আপনার কাছে রাখুন, আমাকে একটা কাজে যেতে হবে। আমিও যাব তোমার সাথে। না ইরা, এখন রাতে তার উপর জঙ্গল, তোমাকে বিপদের মুখে ছেড়ে আসতে পারবো না। আমি একা কোনো মতে আসতে পারবো, তাই আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে ইরা ওর বাবার সাথে চলে আসে বাড়িতে। ওনার বিয়ে, সেই জন্য উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে থাকে। এইদিকে রাতে আকাশ চলে যায়। অন্যদিকে একে ওর লোক নিয়ে বেরিয়ে যায়, কেননা
এই শহরে কিছু লোক আছে যারা একে লোকের মতো করে ঘুরে বেড়ায়, তাই একে এখন ওইসব লোকদের নিজ হাতে শাস্তি দিবে, কেননা ওদের জন্য একের নাম খারাপ হচ্ছে। এইদিকে একেও ওনার কাজ শেষ করে, অন্যদিকে আকাশ জঙ্গলের ভিতরে বসে আছে, কেননা এখন এখানে অনেক বড় একটা মাগলিং এর কাজ চলবে, তাই আকাশ ভিডিও লাইভ নিতে পারবে না, কারণ এত রাতে অফিসে করার লোক থাকে না। তাই আকাশ ওই নিজের মাধ্যমে ভিডিওটা লাইভে নেওয়ার চেষ্টা করে, যাতে করে লোকজন তার সরাসরি দেখতে পায়। এইদিকে আজকে ডন ওর লোকেদের সাথে ডিল করবে কি করে একে নামানো যায়। এইদিকে ওরা সবাই চলে আসে, আকাশও রেডি হয়ে লাইভ সরাসরি দেখাতে থাকে। এইদিকে ডন, আমি বুঝতে পারছি না ওই রিপোর্টার আসলে কে, কেন ও আমার পিছনে পড়ে আছে, তাই তো বুঝতে পারছি না। সব সময় আমার লোককেই টার্গেট করে। ওই রিপোর্টারের সব তথ্য কি বের করেছিস? বস, ওই রিপোর্টার আমাদের এখানে থাকা সব লোকেদের পেছনে পড়ে আছে। ওরা যেখানে যাচ্ছে সেখানে ও রিপোর্টারের ভিডিও করছে, তার সাথে পুলিশে খবর দিচ্ছে। ওই রিপোর্টার কোনো এজেন্ট নয় তো, যে ছদ্মবেশ ধারণ করে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে? কিন্তু তা কি করে হয়? তবে ছেলেটার মারামারি হতে শুরু করে সব কিছু ভালোই জানে। তাছাড়া আজকে সকালে একের লোক ওই রিপোর্টারকে মারতে গিয়েছিল, কিন্তু ওই রিপোর্টার ওদেরকে উল্টো মেরে ফেলে। ওই রিপোর্টারের মধ্যে কিছু তো স্পেশাল আছে যা আমরা কেউ দেখছি না। বস, ছেলেটা তো বাংলাদেশ থেকে এসেছে, তাই ওখান থেকে কোনো না কোনো ক্লু তো পাবোই। তাই আপনি অনুমতি দিলে আমি বাংলাদেশে যাব। আপনি এখন আমাদের লোকজনকে বলে দেন কীভাবে ওরা চলাফেরা করবে এই নিয়ে। তোমরা আমার হয়ে কাজ করো, তাই তোমরা একটু সাবধানের সাথে কাজ করবে। আমরা যেহেতু বেআইনি কাজ করি, তাই ইচ্ছে করলেও পুলিশকে জানাতে পারবো না ওই ছেলে কিভাবে কি খবর পায়, তা তো আমরা কেউই জানি না। তাই তোমরা কোথাও গেলে খুব সাবধানে থাকবে, ঘন ঘন জায়গা বদল করবে, এতে করে তোমাদের ওই রিপোর্টার ধরতে পারবে না। তাহলে এখন তোমরা আসতে পারো। ওরা ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশ ভাবতে থাকে, যে করেই হোক ওই ছেলেকে বাংলাদেশ থেকে আটকাতে হবে, কেননা বাংলাদেশে যদি ও আমার সব তথ্য জোগাড় করে ফেলবে। তাই আকাশ লাইফ অফ করে ওই ছেলেটার পিছু যেতে থাকে, কেননা ওই ছেলেটা 5 দিন আগে যেতে পারবে না, কারণ ওখানে ওই ছেলেটার পাসপোর্টও নেই। তাই এই কয়েকদিন আকাশের বিয়ে হয়ে যাবে, আর হানিমুন ইরাকে নিয়ে বাংলাদেশে এসে ওই ছেলেটাকে মেরে ফেলতে পারবে। ওই দিন আকাশ হোটেলে চলে আসে। 2 দিন পর আজ আকাশ ও ইরার বিয়ে হয়ে গেল। আকাশ অনেক শান্তিতেই আছে, কেননা আকাশে এখন বর্তমানে ইরাদের বাড়িতেই আছে। তার উপর ইরার মতো একটা ভালো মেয়ের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, সেই জন্য। এইদিকে ইরা আকাশকে বলে, আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? আচ্ছা, বাংলাদেশে গেলে কেমন হয়? তাহলে তো ভালোই হবে, তোমার দেশ থেকেও ঘুরে আসা যাবে। তাহলে আমরা কালকেই যাব। কি, কালকেই? তুমি সব কিছু গুছিয়ে রাখো। আচ্ছা, রাখবো। কথাগুলো ইরা আকাশের বুকে মাথা রেখেই বলছে। অন্যদিকে ইরা বুক থেকে ওঠার সময়ে আকাশের কপালে চুমু দিয়ে উঠে যেতে গেল। আকাশ ইরার হাত ধরে টেনে নিয়ে নিজের কাছে দেয়, টেনে নিয়ে ইরার কপালে একটা চুমু দেয়। পরের দিন সকালে ইরা ও আকাশ মিলে তার আব্বুর সাথে কথা বলে বাংলাদেশে যাওয়ার জন্য। ওরা বিকালের প্লেনে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসে। ওরা ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসে গুলশান 1 নম্বরে, কেননা এখানে একটা বাড়িতে আকাশ ছিল। এছাড়া আকাশের অনেক কাহিনী আছে যা আপনারা জানতে পারবেন। ওরা গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসে। ওয়াও, এই বাড়িটা কার? এটা আমার বাড়ি। এত সুন্দর বাড়ি রেখে তুমি? মাঝে মাঝে পরিস্থিতির কারণে যেতে হয়। এখন চলো তোমাকে বাড়িটা ঘুরে দেখাই। এইদিকে আকাশ ইরাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। ইরা বাড়িটা দেখতে থাকে। এটা হচ্ছে আমার বেডরুম। ওয়াও, অনেক সুন্দর, কিন্তু এত পরিষ্কার কিভাবে? না মানে কয়েকদিন না পরিষ্কার করলে তো ময়লা হয়ে যায়, কিন্তু এই তো দেখছি অনেক পরিষ্কার। এখানে কেয়ারটেকার থাকে, ও পরিষ্কার করে। ও, তাহলে আমি ফ্রেশ হতে চাই। আচ্ছা, যাও। এইদিকে আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে। ইরা ফ্রেশ হয়ে আসে। ওই দিন রাত হয়ে যাওয়ায় আকাশ খাবার আনিয়ে নেয়। এইদিকে একটা কল আসে। আকাশ কলটা রিসিভ করে বলে, স্যার, আমরা চলে এসেছি বাংলাদেশে, তাই আপনাকে কোনো টেনশন করতে হবে না। ইরার সাথে কথা বলেন। এইদিকে ইরার আব্বু ইরার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর অন্তর কল দেয়। বলো, ওই দিকটার খবর কি?
ওই লোকটা বাংলাদেশে আজকে সকাল 10টায় আসবে। আমি ওই লোকটার সাথে একই প্লেনে আসতেছি। ভালো করেছো। যদি পারো ওর শরীরে ট্র্যাকার সেট করে দাও, তাহলে ওকে সহজে খুঁজে বের করতে পারবো। আমি তাহলে চেষ্টা করব। ওকে, সেট করতে পারলে আমাকে নক দিবে। এইদিকে আকাশ ও ইরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অন্তর রাজীবের পিছু পিছু যেতে থাকে। অন্তর রাজীবের কাছে যেতে ওর গায়ের উপর থেকে নিচে পড়ে যায়। সাথে ট্রাক ওর জুতার মধ্যে আটকে যায়। ট্রেগারটা অনেক ছোট, যা রাজীব খুঁজে পাবে না। অন্তর পড়ে যাওয়াতে রাজীব ওকে নিচ থেকে হাত বাড়িয়ে তুলে নেয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এরপর থেকে দেখে শুনে চলবেন। ঠিক আছে স্যার। পরের দিন সকালে অন্তর ও রাজীব ওরা একসাথে নেমে যায়। এইদিকে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরার মাথার চুল আঁচড়েছে। আকাশ বিছানা থেকে ইরার কমরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইরা খেয়াল করে, তাই ভুরু কুঁচকে আকাশের দিকে তাকায়। কি ব্যাপার? কই, কিছু না তো। তাহলে এভাবে তাকিয়ে কেন আছো? এমনি সুন্দর জিনিস কার না দেখতে ভালো লাগে। তাই বলে এভাবে তাকিয়ে থাকবে নাকি? সব তো তোমারই। আমার দেখিয়ে তো তাকিয়ে আছি, অন্যের হলে তো তাকিয়ে থাকতাম না। হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসো, নাস্তা দিচ্ছি। বাহ, নাস্তা কি তুমি বানিয়েছো? কেন? আমি বানালে কি খাবে না? কি যে বলো না, তুমি বানালে তো আমি ফ্রেশ না হতেই খাওয়া শুরু করব। এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরাস নিচে এসে খাবার নিয়ে উপরে চলে আসে। ইরা নিজ হাতে আকাশকে খাইয়ে দেয়। খাবার খাওয়ার সময় শাকিল কল দেয়। হ্যাঁ বলো। বন্ধু, আমি তো বাংলাদেশে চলে এসেছি। ওই লোকটার পায়ের জুতোর মধ্যে ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। ভালো করছো। তুমি ওখানকার একটা হোটেলে উঠে পড়ো, বাকিটা আমি যেভাবে বলবো সেভাবে করবে। কোনো ভুল করলে চলবে না কিন্তু। কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া ভালোই হলো তুই আমাকে ওই লোকটার ছবি দিয়েছিস, নয়তো আমি কেউ চিনতেই পারতাম না। এখন একটা হোটেলে উঠে যা, তার সাথে ওই ট্র্যাকারটা অন করে ওর লোকটার লোকেশন জেনে নে তুই। তাহলে তাই করবো। এদিকে আকাশ অন্তরের সাথে কথা বলে খেতে থাকে। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে, আর ইরা আকাশকে। ওরা দুজনেরই খাবার শেষ হয়ে গেল। চলো না ইরা, তোমাকে নিয়ে ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, কিন্তু যাব কোথায়? আগে শাহবাগ যাব, ওখানে জাদুঘর ঘুরে তারপর না হয় পার্কে যাব। তাহলে তো খুবই মজা হবে। অন্যদিকে আকাশ না থাকার কারণে আমেরিকায় এখন ডন ভালোই নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কেননা এখন ডনের মালামালের উপর কেউ হাত দেওয়ার সাহস পায় না। এদিকে ডন রাজীবের কাছে কল দেয়। রাজীব, ওই দিকটার খবর কি? বস, আমি তো একটা হোটেলে এসেছি, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, তাই বের হয়ে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একজনের ব্যবস্থা করতেছি। ওই ছেলেটা তোমাকে সাহায্য করবে। আমি ছবি পাঠিয়ে দিব, সাথে তোমার হোটেলে ওকে পাঠিয়ে দিব। তুমি ছবি মিল করে ওর সাথে দেখা করে নিবে। ঠিক আছে বস। এইদিকে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অন্তর ট্র্যাকার অন করে দেখে রাজীব এখনও হোটেল থেকে বের হয়নি। তাই অন্তর রাজীব যে হোটেলে উঠেছে ওই হোটেলের পাশে এসে বসে থাকে, আর রাজীব বের হয় অপেক্ষা করে। ওইদিকে আকাশ ইরাকে নিয়ে আসে জাদুঘরের সামনে। ওখানে ইরাকে দেখে ওখানকার কিছু ছেলে ইরার কাছে এসে টিচ করতে থাকে। আকাশ তখন টিকিটের জন্য গিয়েছিল। কিছুক্ষণ পর টিকিট নিয়ে আসে দেখে ইরার চারপাশে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। তাই আকাশ ওখানে এসে একটা ছেলেকে দেয় একটা থাপ্পড় দিয়ে ইরার কাছে এসে ওর হাতে টিকিট দেয়। তুমি টিকিট নিয়ে ওখানে গিয়ে দাঁড়াও, আমি এদের দেখছি। ইরা ওই দিকটায় গিয়ে দাঁড়ায়। ওই ছেলেকে থাপ্পড় দেওয়াতে ওর বাকি লোকগুলো আসে আকাশকে মারার জন্য। আকাশ ওদেরকে এক এক করে মারতে থাকে। ওদের মেরে প্রায় অবস্থা খারাপ করে দেয়। 3 মিনিটে ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে আকাশকে দেখে চিনতে পারে। আরে স্যার, আপনি এখানে কবে এসেছেন? আমি এসেছি 2 দিন হলো। এসেছি আমার বউকে নিয়ে, ভেবেছি ওকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই, কিন্তু এই ছেলেগুলো তা করতে দিল না, তাই ওদের। বুঝতে পেরেছি, সেন্টি, ওদের নিয়ে থানায় চলে যাও। আর স্যার, ম্যাডাম কি বাংলাদেশের নাকি আমেরিকার? ও তো আমেরিকার, কিন্তু কেন? স্যার, আপনি তো জানেন অন্য দেশ থেকে পাসপোর্ট সাথে করে নিয়ে ঘুরতে হয়। তা ম্যাডামের পাসপোর্ট কি আছে নাকি বাসায় রেখে এসেছেন? পাসপোর্ট তো বাসায়। এখন স্যার, আপনার জন্য আর চেক করলাম না, কিন্তু পরের বার ওনার পাসপোর্ট নিয়ে বের হবেন, বুঝতেই তো পারছেন।
তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এবার আমি ভিতরে যাই। ঠিক আছে, যান স্যার। এইদিকে আকাশ ইরাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে পুরো জাদুঘর ঘুরে দেখতে থাকে। ঘোরা শেষ হলে আকাশ ইরার অনেকগুলো ছবি তুলে ওখান থেকে কিছু ছবি ইরার আব্বুকে পাঠিয়ে দেয়, কারণ আকাশ ওনার মেয়েকে এখানে এসেছে, এই শহরটা ঘুরে দেখাচ্ছে, নাকি কাজ করাচ্ছে তা তো দেখতে হবে, তাই না? উনি ছবিগুলো দেখে অনেক খুশি হয়, কেননা আকাশ ওনার মেয়েকে খুশিতেই রেখেছে। সেই জন্য ওরা জাদুঘর দেখে শেষ করে চলে আসে রমনা পার্কে। তবে পার্কে ঢোকার আগে ওরা দুপুরের খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ করে ওরা পার্কে ঢুকে যায়। ওখানে ওরা দুজনেই অনেক সময় কাটায়। সময় কাটিয়ে ওরা বাসায় চলে আসে। এইদিকে ডনের দেওয়া ছবির লোকটাকে খুঁজতে রাজীব নিচে নামে। ওখানে নেমে রাজীব ছবির সাথে মিল করে একজনকে খুঁজে পায়। লোকটাকে খুঁজে ওর কাছে চলে যায় এবং নিজের পরিচয় দেয়। এখন যেহেতু রাত, তাই এখন বের হওয়াটাই ভালো হবে। তোমার পরিচয় কি তা আমি জানতে চাই না। আমি যে কাজে এসেছি শুধু ওই সব তথ্য পেলেই আমার হলো। এইদিকে রাজীব ওই ছেলেটাকে নিয়ে বের হয়। অন্যদিকে অন্তর ওদের পিছু করতে করতে চলে যায়, কেননা ওরা কি করে না করে সব তথ্য অন্তর জোগাড় করতে থাকে। এইদিকে 3-4 দিন কেটে যায়। আকাশ ও ইরার দিন ভালোই কাটছে, কেননা আকাশ ইরাকে নিয়ে প্রতিদিন ঘুরতে বের হয়, সাথে এই শহরে অনেক কিছুই ঘুরে ঘুরে দেখায়। এইদিকে রাজীবও প্রায় অনেক তথ্য জোগাড় করে ফেলেছে, কিন্তু সেই সব তথ্য কতটুকু সত্য তা আকাশ অন্তরের কাছ থেকে জেনে নিবে। এদিকে 7 দিন কেটে যায়। আমেরিকায় আকাশ না থাকায় অনেক রকমের ক্রাইম বেড়ে যায়। ডন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কেননা এই কয়েকদিন ডন অনেক অস্ত্র আনিয়ে নেয়। এইদিকে আকাশ এখন প্রায় যাওয়ার পথে, তাই আকাশ ইরাকে বলে, আমরা কালকেই ফিরে যাব। কি বলছো এত তাড়াতাড়ি? কি করব, ওইদিকে তো অবস্থা অনেক খারাপ। তাহলে কি তার জন্য পুলিশ আসে? তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না, তুমি এখন এখানে বসো, আবুর সাথে আমি কথা বলবো। আমরা আরও 5 দিন থাকবো, এরপর যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আরও 5 দিন না হয় থাকি। এইদিকে রাতে আকাশ বেরিয়ে পড়ে, অন্যদিকে ইরা ঘুমাচ্ছে, কেননা আকাশ এখন বের হবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এইদিকে রাতে আকাশ বেরিয়ে পড়ে, অন্যদিকে ইরা ঘুমাচ্ছে, কেননা আকাশ এখন বের হয়ে যাবে অন্তরের সাথে দেখা করতে। অন্তরের সাথে দেখা করে জেনে নিবে রাজীব কি কি তথ্য জোগাড় করেছে। অন্তর বলো, কি জানতে পেরেছো? ওই লোকটা বেশি কিছু জানতে পারেনি, শুধু জানতে পেরেছি তুই ওখানে সাংবাদিক ছিলি, তার সাথে অনেক ডেঞ্জারাস, তোর পরিবারের কেউ নেই, আর তুই কোথায় থাকিস এই ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি। যাক ভালো হয়েছে, এখন ওই লোকটাকে মেরে ফেলার ব্যবস্থা করো। অনেক দেরি হয়ে গেছে, লোকটা তো চলে গিয়েছে। কি চলে গিয়েছে? এখন তাহলে কি হবে? আরে তেমন কিছু হবে না, তাছাড়া ওই লোকটা যে কাজে এসেছে সে কাজটা তো মনে হয় হয়ে গিয়েছে, কেননা ও যা যা জানে তা তো মনে হয় ওর বসকে বলেও দিয়েছে, তাই ওকে আর মেরে কি করব? আরে ওই লোকটা ডনের ডান হাত ছিল, এখন কি যে হবে। আচ্ছা বাদ দে, এখন তুই কই থাকিস আমি তো জানি না। পরে বলবো। আচ্ছা তোর কাজ এখানেই শেষ, তাহলে তুই এখন আসতে পারিস। আচ্ছা যাই তাহলে। এইদিকে অন্তর চলে যায়, অন্যদিকে আকাশ বাসায় এসে শুয়ে পড়ে। ইরাকে একটু বুঝতে দেয়নি যে আকাশ যে রুমে ছিল না। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ ইরাকে জড়িয়ে ধরে রেখেছে, তাই ইরা উঠতেও পারছে না। যখনই আকাশ অন্যদিকে ফিরে তাকিয়েছে তখনই ইরা উঠে যায়। ইরা উঠে ফ্রেশ হয়ে নেয়, ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, সাথে আকাশকে জাগিয়ে দেয়। আকাশে ফ্রেশ হতে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে আসলে ওরা দুজনে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওরা আজকে হাতির ঝিলে চলে আসবে, ওখানে ওরা দুজনেই বসে গল্প করছে। অন্যদিকে আমেরিকায় একের পুরো লোক শহরে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, কেননা ডনের লোকে এই কয়দিন অনেক কিছু অন্য সব দেশ থেকে নিয়ে আসছে, তাই একের লোক এখন ডনের লোকদের যেখানে পাচ্ছে মেরে ফেলছে, সাথে ডনের লোকও কম না, ওরা একের লোকদের মারতে থাকে। এভাবে চলছিল ওই দিকের অবস্থা। এইদিকে ইরার আব্বু কল দেয় ইরার কাছে। কেমন আছো আব্বু? আমি তো ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? তুই নেই, আকাশও নেই, একা একা ভালো থাকে কি করে? তা তোরা কবে আসবি? এই তো 2 দিন পরে। আমরা দুজনে এই কয়েকদিনে
পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। কাল সিলেট যাব, আমরা ওখানে একদিন থাকবো, আর বান্দরবান একদিন থেকে চলে আসবো। পাঠকগণ, আপনারা হয়তো ভাবছেন সিলেট যেতে আসতে তো একদিন সময় লেগে যায়, তাহলে এরা 2 দিন এত জায়গায় ঘুরবে কি করে? আসলে আকাশ সিলেট যাবে হেলিকপ্টার করে, ওখান থেকে একটা দিন থেকে রাতে আবার হেলিকপ্টার করে বান্দরবান চলে আসে, ওখানে সারাদিন ঘুরবে, তারপর ওখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে আসবে। যেখানে যাবি না কেন সাবধানে থাকবি। আচ্ছা, জামাই কি করে? এই তো আমার কোলে। কথাটা বলে ইরা জিহ্বা কামড় দেয়। খেরোনা কাকে কি বলছে তা ইরা নিজেও ভুলে গিয়েছে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, তোরা সাবধানে থাকিস। আচ্ছা আব্বু। ওই দিন ওরা ওখানে কাটায়। পরের দিন আকাশ ইরাকে নিয়ে চলে আসে সিলেট। ওখানে জাফলংয়ের কাছাকাছি একটাতে এসে নামে। ইরা তো হেলিকপ্টার থেকে নেমে চারপাশ পাহাড় দেখে আশ্চর্য হয়ে যায়। ওয়াও, কি সুন্দর এই জায়গাটা। এখনও তো কিছুই দেখলে না, নিচে চলো, তাহলে আরও অনেক কিছু দেখতে পাবে। আকাশ ইরাকে নিয়ে নিচে নামতে যাবে, কিন্তু ইরা ভয়ে নামছেই না। কি হলো, নামো। আমার ভয় করছে, এত নিচে এই জায়গাটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তা তো হবেই। কথাটা বলে আকাশ ইরাকে কোলে করে নিচে নামায়। ওখানে পানির উপর পাথরে বসে ওরা কথা বলতে থাকে এবং একজন আরেকজনকে পানি মারতে থাকে। এভাবে দুষ্টুমি করতে করতে ওদের সময় চলে যায়। তার সাথে ওখানে অনেক ছবি তুলে ওরা দুজনে। পানিতে অনেক স্রোত থাকায় ওরা কেউ পানিতে নামেনি, তাই নৌকা করে ঝর্ণার ধারে যায়। ওখানে কিছু দূর হেঁটে ওরা ঝর্ণার কাছে আসে। ঝর্ণার ওপরে ওরা দুজনে কিছুটা উঠে। ওখানে অনেক ছবি তুলে ওরা, সাথে অনেক মজাও করে। ওই দিন ওদের ওইভাবে কেটে গেল। সন্ধ্যা হতেই ওরা ওখানকার হোটেলে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে আবারও রওনা দিল বান্দরবনের উদ্দেশ্যে। সত্যি আকাশ, এই জায়গাটা না ঢাকার থেকেও অনেক সুন্দর, তবে এতটা ভয়ঙ্কর কি বলবো তোমায়। তা তো হবেই। এখন যেখানে যাব ওই জায়গাটাও অনেক ভয়ঙ্কর, শুধু পাহাড়ে দেখতে পাবে। সত্যি, তাহলে তো অনেক মজা হবে। অনেক মজা হবে। এইদিকে রাতে রাতে ওরা বান্দরবনে চলে আসে। ভোর হতেই ওরা খাবার খেয়ে নেয়। ওখান থেকে ওরা চলে আসে মেঘনা পার্কে। ওখানে ওরা সিঁড়ি ভরে নিচে নামে ঝুলন্ত ব্রিজে। ওরা দুজনে অনেকটা সময় কাটায়। ওখানে ওরা দুজনে ব্রিজ মেঘনার কাটিয়ে দিল। এরপর আসলো মেঘালয়। ওখানে ওরা এসে পাহাড় দেখতে লাগলো। সত্যি এই জায়গাগুলো অনেক সুন্দর, মন তো চাইছে এখানেই থেকে যাই। এখন চলো, তোমাকে একটা মন্দিরে নিয়ে যাই। কিসের মন্দির ওটা? আসলেই দেখতে পাবে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে স্বর্ণ মন্দিরে আসে। ওই মন্দির দেখে ইরা তো অবাক, কেননা ইরা মনে করেছিল এই মন্দিরটা স্বর্ণের তৈরি। তাই আকাশকে বলে, আচ্ছা, এই মন্দিরটা তো দেখছি পুরোই স্বর্ণের। এখানে যদি কেউ একটা টুকরো নিয়ে যায় তাহলে তো অনেক টাকা পাবে। এইদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না অন্য কিছু করবে বুঝতেই পারছে না। ভিতরে চলো, তাহলে সবটা বুঝিয়ে বলতে পারবো। এইদিকে ওরা ভিতরে গেলে আকাশ ইরাকে সবটা বুঝিয়ে বলে। ও, তার সাথে এইগুলো রং করা। আর ভিতরে যে মূর্তিটা আছে ওই মূর্তিটার মুখটাই শুধু স্বর্ণের, তাই তো? ঠিক ধরেছ। তাহলে এইটার নাম স্বর্ণ মন্দির কেন? স্বর্ণের মতো দেখতে বলে? হ্যাঁ, এখন সবটাই তো দেখলে। এখন তাহলে আমাদের এয়ারপোর্টে যাওয়ার পালা। এই জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি কি করলে? সব শেষে এখানে নিয়ে আসলে। কি করব? তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার পাহাড় অনেক প্রিয়। তাহলে তো এখানে অনেক আগেই নিয়ে আসতাম। তাই এখন লেট করা যাবে না। আচ্ছা, এখানে একজনের কাছে শুনেছি কোনো জায়গায় গেলে নাকি আকাশের মেঘ ধরা যায়। ওটার নাম নীলগিরি। এখনও সন্ধে হতে 2 ঘন্টা বাকি আছে। তাহলে চলো ওখানে যাই। ওরা দুজনেই চলে আসে নীলগিরিতে। নীলগিরিতে আসার জন্য ওখানে থাকা এক ধরনের গাড়ি করে আসতে হয়। ওই গাড়ির নাম ছাদের গাড়ি। ওই গাড়ি করে আসলে চারপাশে সৌন্দর্য দেখতে পাবে ওরা। ওরা দুজনে গাড়িতে উঠে বসে। ওরা দুজনে গাড়িটা একাই নেয়। 1 ঘন্টা পর ওরা নীলগিরির চূড়ায় উঠে ওখান থেকে নেমে যায়। ওরা ভাড়া মিটিয়ে দেয়, কেননা এখান থেকে হেলিকপ্টার করে চলে যাবে।
ওয়াও, এইগুলো কি সত্যিকারের মেঘ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে এটাই সত্য। এখানে মেঘে মেঘে খেলা করে। এখানে সূর্যাস্ত যখন হবে তখন পুরো সূর্যের ভিতরে ঢুকে ছবি তুলতে পারবে। মনে হবে তুমি সূর্যের ভিতরে আছো। সত্যি আমার কত যে ভালো লাগছে, কি বলবো তোমাকে। আগে জানলে এখানেই আসতাম সবার আগে। চারিদিকে এত পাহাড় যে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে, তখন ছবি তুলবো। কিছুক্ষণ পর সূর্য অস্ত হয়। ওরা দুজনে অনেক ছবি উঠিয়ে নেয় ওখান থেকে। তার সাথে মেঘ নিয়ে অনেক খেলা করে, হাত দিয়ে মেঘ ধরে, অনেক মজা করে ওরা দুজনে। কিছুক্ষণ পর আধার নামে, ওরা দুজনে হেলিকপ্টারে উঠে পড়ে। ওখান থেকে ওরা এয়ারপোর্টে এসে নামে। এই 2টা দিন ইরা অনেক মজা করেছে, যা ইরার মুখ দেখে আকাশ বুঝতে পারে। তার সাথে যেখানে যেখানে গিয়েছে সব জায়গা থেকে ইরা অনেক কিছু করে কিনে নিয়েছে। এইগুলো ওর ব্যাগে রেখে দেয়। রাত 10টায় ওদের ফ্লাইট, তাই ওরা দুজনে টিকিট নিয়ে প্লেনে উঠে বসে। আমেরিকায় আসতে আসতে সকাল হয়ে যায়। ওখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এইদিকে পুলিশকে দেখে ওরা তেমন চমকায়নি। ওরা ওদের মতো করে বের হয়ে চলে আসে। ওখান থেকে ওরা দুজনে গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে আর এই 2 দিনে কি হয়েছিল তা বলতে থাকে। ইরা, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় সব বলতে পারবে। আবু, আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর রাতে তোমাকে সব বলবো গল্প করতে করতে। ওরা দুজনে উপরে চলে যায়। ওখানে ফ্রেশ হয়ে আকাশ নিচে নামে, কেননা আকাশ এখন অন্য আরেকটা জায়গায় যাবে। অবশ্যই যাওয়ার আগে ইরাকে বলেই এসেছে। এইদিকে আকাশ অফিসে আসে। ওখানে আসাতে কেউ আকাশকে চিনেই না, কারণ আকাশকে কেউ কখনো দেখেইনি। আকাশ অফিসে এসে ইরার আব্বুর রুমে ঢুকে। ওখানে কিছু ডকুমেন্ট ওনার ল্যাপটপের উপর রেখে দিয়ে চলে আসে। ওই রাতে আকাশ, ইরা ও ইরার আব্বু ওনারা 3 জনই বসে আছে। তাহিরা, তোরা তো ওখানে ঘুরতে গিয়েছিস, তা আমার জন্য কি এনেছিস? তোমার জন্য অনেক কিছু এনেছি। এরপর একে একে ইরা সব বের করে ওর বাবাকে দেয়। আরে আর দিতে হবে না, আমাকে সব দিলে তুই কি রাখবি বল? আমার লাগবে না। জানো, ও না আমাকে শেষের দিন 2 দিন ভালো জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল। বিশ্বাস করুন আব্বু, ও যে পাহাড় পছন্দ করে তা যদি আমাকে বলতো তাহলে তো আমি ওকে এখানে আগেই নিয়ে যেতাম। লাস্ট 2 দিন আমরা অনেক মজা করি। দাঁড়াও, তোমাকে ছবিগুলো দেখাই। এরপর ওরা টিভির সাথে মোবাইল কানেক্ট করে একটা একটা করে ছবি দেখতে থাকে, সাথে ছবিগুলোর বর্ণনা দিতে থাকে। অন্যদিকে ইরার আব্বু ওনার মেয়ের সুখ দেখে না চাইতো চোখ দিয়ে পানি চলে আসে, তাই ইরা দেখার আগেই মুছে নেয়। সত্যি আকাশ, আমি অনেক খুশি। তুমি আমার মেয়েকে অনেক সুখে রেখেছো, যা আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা, এদিকের খবর কি? আমি শুনলাম এই কয়েকদিনে নাকি অনেক কিছু হয়ে গিয়েছে। এই কয়েকদিন একে আর ডনের মাঝে অনেক লড়াই হয়। এতে অনেক লোক তো মারা যায়, সাথে ওদের মাঝে অনেক লোক মারা যায়। আচ্ছা, আমি তো এসে গেছি, কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আমি বলি কি, তুমি এই রিপোর্টারের কাজ ছেড়ে দিয়ে অফিসে জয়েন করো। এত রিস্ক নিয়ে তুমি কাজ করো না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আকাশ, এরা ঠিকই বলেছে। তোমার কিছু হয়ে গেলে ইরাকে আমি বাঁচাবো কি করে? প্লিজ তুমি এইসব ছেড়ে দাও। তোমার কিছু হয়ে গেলে আমিও নিজেকে শেষ করে দিব। কারণ যেই মন প্রাণ ভালোবাসা ও দেহটা তোমাকে দিয়েছি, তা অন্য কাউকে দিতে পারবো না আকাশ। তোমার পর অন্য কেউ আমার শরীরে হাত দিবে, তা আমি কখনো মেনে নিতে পারবো না। তোমরা যেহেতু বলছো তাহলে আমি ছেড়ে দিব। সত্যি তুমি কি ছেড়ে দিবে? তোমার দিকে তাকিয়ে না হয় ছেড়ে দিব। এই কথা শুনে ইরা আকাশকে জাপটে ধরে। মনে হচ্ছিল যেন ইরা আকাশের কাছ থেকে এই কথাটা শুনতে চেয়েছিল। ওদের এমন পাগলামো দেখে ইরার আব্বু ওখান থেকে চলে যায়। ওই রাতটা ওদের ওইভাবে কেটে যায়। এইদিকে পরের দিন ইরার আব্বু ইরা ও আকাশকে নিয়ে অফিসে চলে যায়। সবাইকে ডেকে মিটিং রুমে নিয়ে আসার জন্য বলে।
ওখানে সবার উপস্থিতিতে আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তার সাথে আকাশ যে এতদিন এই ক্রাইমগুলো লাইভ করে রেকর্ড করে দেখাতো, এই সব কিছু উনি ওদেরকে বলতে থাকে। তার সাথে আকাশকে এই চ্যানেলের দায়িত্ব তুলে দেয়। এতে সবাই খুশি হয়ে হাত তালি দেয়। আবার অনেকে ভিতরে ভিতরে প্রায় চলেই যাচ্ছে, কেননা অনেকে চেয়েছিল চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য, কিন্তু এখন তো তাও হচ্ছে না। সেই জন্য অনেকে মুখ বেজার করে হলেও হাত তালি দিচ্ছে। ওই দিন আকাশ অফিসের কাজ করে বাসায় চলে আসে। অন্যদিকে রাজীব, ওই দিকের খবর কি? সুখবর একটা আছে, কিন্তু সে খবরটা সুখবর না দুঃখের খবর ঠিক বুঝতে পারছি না। আগে খবরটা তো বল। বস, খবর পেয়েছি আমাদের মালগুলো যে রিপোর্টার ধরিয়ে দিয়েছিল, ওই রিপোর্টার এখন ওই চ্যানেলের চেয়ারম্যান হয়ে গিয়েছে। কিন্তু ওই ছেলেটা চেয়ারম্যান হলো কি করে? বস, ওই চ্যানেলের চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে ওই রিপোর্টার, এরপর ওই চ্যানেলের চেয়ারম্যান ওই রিপোর্টারকে চেয়ারম্যান করে দেয়। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের পথের কাঁটা দূর হয়ে গিয়েছে। বস, ও যদি অন্য কোনো রিপোর্টারকে আমাদের পেছনে লাগিয়ে দেয়? তা সম্ভব না, কেননা জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই রকম কাজ করতে আসবে না। তাই এখন নিশ্চিন্তে কাজ করা যাবে। এরপর শুরু হলো ডনের খেলা। ও এখন একের পর এক ক্রাইম করে যাচ্ছে, কিন্তু এখন আকাশের পরিবর্তে এখন একে ডনের বিপক্ষে। কেননা ডন যেখানে ক্রাইম করছে, একের লোক সেখানে গিয়ে বাধা দিচ্ছে। এতে করে ডন আরও অনেক ক্ষেপে যায়। ভেবেছিলাম ওই রিপোর্টার থেকে বেঁচে গেলাম, কিন্তু এই একে আমার পিছনে কেন পড়ে আছে তাই তো বুঝতে পারছি না। বস, এখন তাহলে কি হবে? আমাদের লোকদের তৈরি হতে বল, আমরা ওই একের বিরুদ্ধে যাব। একবার তো গিয়েছি, এবার দরকার পড়লে একেও শেষ করে দিব। সব তা কি সহজ হবে? বুঝতে তো পারছেন ও একে, এত সহজে ওকে বাঘে আনা সম্ভব না আমার মনে হচ্ছে। না, আসলে কৌশলে তো আনতে হবে। কি করে? তাহলে শোন কি করতে হবে। এরপর ডন রাজীবকে কিছু কথা বলতে থাকে, কেননা এই কথার মাঝেই ওদের সব কিছু ফাঁস করবে। তাই রাজীবও কাজে লেগে যায়। অন্যদিকে একের লক্ষ্য কম না, সব কিছু ঠিকঠাক করে রাখে, কেননা ওরা যেখানেই পাচ্ছে সেখানেই ডনের লোকদের মারতে থাকে। এইভাবে ওই কয়েকদিন পুরো আমেরিকার মধ্যে খুন খারাপি চলতেই থাকে। এভাবেই 7 দিন কেটে যায়। একের লক্ষ্য ডনের লোককে দিন দিন কমতে থাকে। রাজীব, ওই দিকের খবর কি? বস, আমাদের হাতে 20 জন লোক আছে মাত্র, বাকি সব লোক মারা গিয়েছে। এই হতে পারে না, কি করে হলো এইসব? এই 7 দিনে আমাদের সাথে সাথে একেও অনেক লোক মারা গেছে। তবে আমরা একের গোপন আস্তানায় হামলা করি, ওখানে একের প্রায় 300 জন লোক একসাথে মারা যায়। সাব্বাস, একদম ঠিক করেছিস। তাহলে তো একের কাছে তেমন কোনো লোক নেই এখন। বস, ঠিক বলতে পারি না কতজন লোক আছে, তবে ওদেরও মনে হয় 30 জনের মতো হবে। তাহলে এবার মাঠে নেমে ওই একে মারতে হবে। অন্যদিকে একে বসে আসছে ওর আস্তানায়, কেননা ওর এই গোপন আস্তানে হামলা করার ফলে 300 লোক মারা যায়। এতে করে একের দলের মাত্র 10 জন লোক বেঁচে আছে, কেননা একে ওর সব লোকদের ওখানে রেখেছিল যাতে করে ডন ওখানে না পৌঁছাতে পারে। কিন্তু কিছুই হলো না, সব কিছু শেষ হয়ে গেল। এখন কি হবে? মাত্র 10 জন লোক নিয়ে আমরা চলবো কি করে? বস, ওদের দলেও বেশি লোক বেঁচে নেই, কেননা আমরা ওদেরও অনেক ক্ষতি করেছি। তার উপর ওদের অনেক লোককেই আমরা মেরে ফেলেছি। আচ্ছা, এবার শেষ বোঝাপড়াটা করব ওই ডনের সাথে। তাহলে বস, আমি সব তৈরি করে রাখতেছি। ওইদিকে ওরা তৈরি হচ্ছে। অন্যদিকে আকাশের অফিসে ভালোই কাজ করে যাচ্ছে, কেননা ওদের এই অফিসে এই কয়েকদিন আরও কাজ বেড়ে গেছে অনেক কিছু। কেননা এই 7 দিনে পুরো শহরের মাফিয়া মারার খবর ওদের চ্যানেলে দেখানো হচ্ছে। তার সাথে ওদের চ্যানেলের লোক আগের থেকে অনেক গুণ বেশি দেখে। পরের দিন একে ওর লোকগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে ডনকে মারার জন্য। ওরা ডনের আস্তানায় এসে হামলা করতে থাকে। এতে করে ডনের কিছু লোক মারা যায়, সাথে একের লোকেরাও কিছু সময়ের মধ্যে একের সাথে থাকা সব লোক মারা যায়, আর ডনের সাথে থাকা সব লোকও। একে আমি তোকে বাঁচতে দিব না, তুই আমার কোনো লোককে বাঁচতে দিলি না। তুইও আমার কোনো লোককে বাঁচতে দিলি না। কথাটা বলে একে গুলি করে ডনকে। এতে করে ডন মাটিতে শুয়ে যায়। মরে যাওয়ার আগে তোর চেহারাটা একবার দেখাবি? আকাশের চেহারা দেখালে ডন আরও তাড়াতাড়ি মরে যায়, কেননা এই একেই হচ্ছে আকাশ। এভাবে একজন রিপোর্টার হয়ে পুরো দেশটাকে ক্রাইম মুক্ত করে, তার সাথে ইরাকে নিয়ে একটা ক্রাইম মুক্ত দেশে বসবাস করতে থাকে।
গল্পটা কেমন হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।